আসসালামু আলাইকুম। এখন আলোচনা করব দ্য রাইজ অফ ইংলিশ নিয়ে। আহ, ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। দ্য রাইজ অফ ইংলিশ, এটা লিখেছেন টেরি ইগলটন। টেরি ইগলটন ইজ আ ব্রিটিশ মার্কসিস্ট লিটারেরি ক্রিটিক অ্যান্ড থিওরিস্ট born in 1943। টেরি এগলটন ছিলেন একজন ব্রিটিশ মার্ক্সবাদী সাহিত্য সমালোচক এবং তাত্ত্বিক, যিনি 1943 সালে জন্মগ্রহণ করেন। হি ইজ নোন ফর হিজ আইডিওলজিক্যাল অ্যাপ্রোচ টু লিটারেচার। তিনি সাহিত্যের প্রতি তার আদর্শগত দৃষ্টিভঙ্গির জন্য বিখ্যাত। হি argues that literature is not neutral but is shaped by social, political and historical forces। কিন্তু তিনি যুক্তি দেন যে সাহিত্য কোনো নিরপেক্ষ বিষয় নয়, বরং এটি সামাজিক, রাজনৈতিক এবং ঐতিহাসিক শক্তি দ্বারা গঠিত। তাহলে দ্য রাইজ অফ ইংলিশ এটাকে লিখেছে টেরি ইগলটন। তিনি ছিলেন একজন ব্রিটিশ মার্কসিস্ট লিটারেরি ক্রিটিক অ্যান্ড থিওরিস্ট। ঠিক আছে, হি ইজ নোন ফর হিজ আইডিওলজিক্যাল অ্যাপ্রোচ টু লিটারেচার। আচ্ছা দেখো, তিনি তার ফেমাস ওয়ার্ক দেখি। হিজ ফেমাস ওয়ার্ক ইজ লিটারেরি থিওরি। তার বিখ্যাত বই হচ্ছে লিটারেরি থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন, হোয়ার দ্য রাইজ অফ ইংলিশ অ্যাপিয়ার্স অ্যাজ দ্য ফার্স্ট চ্যাপ্টার। যেখানে তার বিখ্যাত বই হলো লিটারেরি থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন, যেখানেই প্রথম অধ্যায় হিসেবে রয়েছে দ্য রাইজ অফ ইংলিশ। প্রশ্ন আসতেই পারে যে এটা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে। তাহলে আমরা বলবো যে টেরি ইগলটনের ফেমাস ওয়ার্ক লিটারেরি থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন এর প্রথম চ্যাপ্টারটা দ্য রাইজ অফ ইংলিশ থেকে এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো, দ্য রাইজ অফ ইংলিশ ইজ রিটেন ইন দ্য বুক লিটারেরি থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন বাই টেরি ইগলটন। ঠিক আছে, আমরা জানলাম টেরি ইগলটন সম্পর্কে। আমরা জানলাম এই বইটা কোথা থেকে নেওয়া হয়েছে বলতো, লিটারেরি থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন, এটা ফার্স্ট চ্যাপ্টার থেকে। এবার যে দ্য রাইজ অফ ইংলিশ এইটা লেখার কারণ দেখব। আমি এখানে 4টা কারণ ইনক্লুডেড করেছি। To show that English literature is not purely aesthetic but shaped by social and political forces। তিনি বলছে ইংরেজি সাহিত্য শুধু সৌন্দর্যের বিষয় নয়, বরং সমাজ এবং রাজনীতির দ্বারা প্রভাবিত। তাহলে কি বললো? তিনি বলেছেন যে ইংরেজি সাহিত্য সরাসরি অ্যাস্থেটিক নয়, শুধুমাত্র যে সৌন্দর্যের বিষয় হবে তা কিন্তু নয়। এটা শেপড হয়েছে, এটার কিসের দ্বারা প্রভাবিত হয়েছে? সোশিয়াল অ্যান্ড পলিটিক্যাল ফোর্সেস দ্বারা। ইভেন উনি বলেছেন টু এক্সপ্লেইন, এটা লেখার কারণ, টু এক্সপ্লেইন হাউ ইংলিশ লিটারেচার বিকেম অ্যান একাডেমিক সাবজেক্ট ইন 19th সেঞ্চুরি ব্রিটেন। তিনি এইটাও বলেছেন যে কিভাবে এই যে আমাদের ইংরেজি সাহিত্য সেটা একাডেমিক বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। তিনি বলেছেন তিনি কেন লিখেছেন, টু শো দ্যাট লিটারেচার ওয়াজ ইউজড অ্যাজ আ সাবস্টিটিউট ফর রিলিজিয়ন, ফর মোরাল এডুকেশন অ্যান্ড সোশ্যাল কন্ট্রোল। মাইন্ডেড, তিনি এটা দেখিয়েছেন যে ধর্মের বিকল্প হিসেবে সাহিত্যকে নৈতিক শিক্ষা ও সামাজিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে এগুলোর মধ্য দিয়েই মূলত ইংরেজি সাহিত্যের উত্থান হয়েছে। কেন লিখলো? লিটারেচার ওয়াজ ইউজড টু এ সাবস্টিটিউট for religion, for moral education and social control। আচ্ছা, এবার লাস্টেরটা দেখি, টু এক্সপোজ দ্য ideological and imperial role of English literature in supporting ruling class values and British colonial power। এটাও বলছে যে ইংরেজি সাহিত্যের যে শাসক শ্রেণীর মূল্যবোধ ও ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থনে কাজ করেছে। সে বলছে ইংরেজি সাহিত্য শাসক শ্রেণীর মূল্যবোধ এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থনে কাজ করেছেন। এরকম কয়েকটা কথা উনি বলল যে এই কারণগুলো দেখালো। তাহলে কি কি কারণ? ইংলিশ লিটারেচার ইজ নট পিওরলি অ্যাস্থেটিক বাট শেপড বাই সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফোর্সেস। টু এক্সপ্লেইন হাউ ইংলিশ লিটারেচার বিকেম অ্যান একাডেমিক সাবজেক্ট ইন 19th century Britain. To show that literature was used as a substitute for religion, for moral education and social control। ঠিক আছে, আবার কি বললো? টু এক্সপোজ দ্য আইডিওলজিক্যাল অ্যান্ড
imperial role of English literature in supporting ruling class values and British colonial power। তাহলে এই কারণগুলো সমাজ রাজনীতির দ্বারা ইংরেজি সাহিত্য প্রভাবিত। তিনি বলেছেন কিভাবে ইংরেজি সাহিত্য একাডেমিক ভাবে প্রতিষ্ঠিত হয়। তিনি দেখিয়েছেন ধর্মের বিকল্প হিসেবে কিভাবে সাহিত্যকে নৈতিক শিক্ষা এবং সামাজিক নিয়ন্ত্রণের জন্য ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেছেন ইংরেজি সাহিত্যের শাসক শ্রেণীর মূল্যবোধ ও ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থনের কাজ করেছে। তো আমরা এখন একটু টেক্সট রিলেটেড সামারিটা দেখি। ঠিক আছে। Terry Eagleton's The Rise of English critically examines the historical development of English literature as an academic discipline in Britain। কি বলছে দেখো, টেরি ইগলটনস দ্য রাইজ অফ ইংলিশ critically examines the historical development of English literature as an academic discipline in Britain। বলতেছে এখানে যে টেরি ইগলটনের রাইজ অফ ইংলিশ এটা আমাদেরকে দেখাচ্ছে বা এটা আমাদের ব্যাখ্যা করে কিভাবে ইংরেজি সাহিত্য ব্রিটেনের একটি একাডেমিক বিষয় হিসেবে গড়ে ওঠে। ঠিক আছে, তাহলে তিনি কি বললো? টেরি ইগলটনস দ্য রাইজ অফ ইংলিশ critically examines that the historical development of English literature as an academic discipline in Britain। কিভাবে ব্রিটেনের একাডেমিক ক্ষেত্রে উনি ইংরেজির বিস্তার হয়েছে সেটা দেখিয়েছেন। He argues that English did not achieve its academic status because of its inherent literary beauty, but due to specific social, political and ideological condition। দেখো বলছে he argues that তিনি একটু যুক্তি দেখালেন English did not achieve its academic status because of its inherent literary beauty। ইংরেজি সাহিত্য এই যে একাডেমিক ক্ষেত্রে যে পড়ানো হবে এইটা কিন্তু তার অন্তর্নিহিত সৌন্দর্যের কারণেই অর্জন করে নাই, but due to specific social, পলিটিক্যাল অ্যান্ড আইডিওলজিক্যাল কন্ডিশন। তার যে রাজনৈতিক, সামাজিক এবং আদর্শগত অবস্থা ছিল, আদর্শগত কিছু কারণ ছিল, সেইটার জন্য তাকে একাডেমিক ক্ষেত্রে অ্যাড করা হয়েছে। Eagleton shows that in earlier periods, literature was mainly an elite cultural practice governed by classical rules and associated with educated upper class society। দেখো এখানে কি বলছে যে উনি আগে চলে গেলেন। হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে সাহিত্য ছিল মূলত শিক্ষিত এবং উচ্চবিত্ত শ্রেণীর সাংস্কৃতিক চর্চা, যেখানে ক্লাসিক্যাল নিয়ম এবং রুচির প্রাধান্য ছিল। তাহলে প্রথমে আমরা দেখি কি বললো যে earlier periods এ literature was mainly an elite cultural practice, বড় লোকদের জন্য ছিল। হ্যাঁ, governed by classical rules and associated with educated upper class society। Over time, especially during the romantic period এ কি হলো জানো? Literature became more focused on emotion, imagination and individual expression। বুঝেছো? প্রথমে কি ছিল? নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কথা বলছে, যে বড় লোকদের জন্য লেখা হতো, অ্যারিস্টোক্রেটিক সোসাইটির জন্য লেখা হতো। কিন্তু রোমান্টিক পিরিয়ডে আমরা দেখলাম যে এটা আস্তে আস্তে দেখো গ্রোথ হচ্ছে। দেখো কিভাবে যে ইংরেজি সাহিত্যের যে উত্থান সেটা দেখাচ্ছে। 18 শতাব্দী থেকে দেখানোর চেষ্টা করলো নিউ ক্লাসিক্যাল থেকে। তখন কেমন ছিল বলতো? এলিটদের জন্য লেখা হতো, বড় লোকদের জন্য লেখা হতো, শিক্ষিতরা লিখতো। কিন্তু রোমান্টিক পিরিয়ডে কি হলো বলতো? এটা ইমোশনের জায়গায় আসলো, ইমাজিনেশন, ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশনের জায়গায় আসলো। ওকে, একটু বাংলা পড়ি। দেখো বলছে যে প্রাথমিক পর্যায়ে সাহিত্য ছিল মূলত শিক্ষিত ও উচ্চবিত্ত শ্রেণীর সাংস্কৃতিক চর্চা, যেখানে ক্লাসিক্যাল নিয়ম ও রুচির প্রাধান্য ছিল। পরবর্তীতে রোমান্টিক যুগের সাহিত্যের আবেগ, কল্পনা ও ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রকাশে পরিণত হয়। এরপরে আমরা দেখি একটু কি বলছে। However, যাই হোক, it was in the 19th century, particularly in the Victorian age, that English literature became institutionalized in education। দেখো এখানে কি বলতেছে যে 19 শতকে, বিশেষ করে ভিক্টোরিয়ান যুগে ইংরেজি সাহিত্যে শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।
কি হলো 19 শতকে দেখি, তাহলে আমরা দেখি তো কি বলছে এখানে। However, it was in the 19th century, particularly in the Victorian age, Victorian age কি হলো? That English literature became institutionalized in education. This development is closely linked to decline of religion, which had earlier played a central role in shaping moral values and social unity. পরবর্তীতে কি হলো জানো? This development is closely linked to the decline of religion, which had earlier played a central role in shaping moral values and social unity. Sorry, ঘুম পেয়ে গেছে। মোটিভেশনের দরকার। নেইমার ফিরে আসছে। আচ্ছা ঠিক আছে। দেখো আবারও ব্যাক করো। However, it was in the 19th century, 19th centuryতে কি হলো? Particularly in the Victorian age, the English literature became institutionalized in education. Victorian age এটা প্রাতিষ্ঠানিক হয়ে গেল। কিন্তু this development is closely linked to the decline of religion. এটা কার সাথে কানেক্টেড ছিল জানো? রিলিজিয়নের অবদমন। আমরা স্টাডি অফ পোয়েট্রিতে ম্যাথু আর্নল্ড বলছে না অনেক পোয়েট্রি একদম রিলিজিয়ান এবং ফিলোসফির জায়গা নেবে, এখানেও দেখো উনি তাই বলছে। উনিও বলতেছে যে ধর্মের একটা অবদমন, ধর্মের একটা অধপতনের সাথে এটা কানেক্টেড, হুইচ হ্যাড আর্লিয়ার প্লেইড এ সেন্ট্রাল রোল ইন শেপিং মোরাল ভ্যালুস অ্যান্ড সোশ্যাল ইউনিটি। যেটা কি করেছে বলতো, যে ধর্মটা আগে সকলকে নৈতিক দিক থেকে এবং সোশ্যাল ইউনিটিতে কি করতো, সেন্ট্রাল রোল প্লে করতো। As religion lost its authority due to industrialization and scientific progress, literature was introduced as a substitute to perform similar moral and cultural function. It was used to promote moral values, maintain social order, create a sense of cultural unity among people. দেখো এখানে কি বলতেছে, যে যেহেতু ধর্ম তার অথরিটি কর্তৃত্ব হারালো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং সায়েন্টিফিক প্রোগ্রেসের কারণে, তখনই লিটারেচার ওয়াজ ইন্ট্রোডিউসড অ্যাজ আ সাবস্টিটিউট টু পারফর্ম সিমিলার মোরাল অ্যান্ড কালচারাল ফাংশন। তখনই কি হলো জানো? তখনই সাহিত্য হচ্ছে ধর্মের বিকল্প হিসেবে ব্যবহার করা হলো সমাজের নৈতিক শিক্ষা হিসেবে। ঠিক আছে, তারপরে ইগলটন ফার্দার আর্গিউস দ্যাট ইংলিশ লিটারেচার ওয়াজ নট নিউট্রাল। সরি আচ্ছা, আমরা এখানে ছিলাম। It was used to promote moral values, maintain social order, and create a sense of cultural unity among people. তখন সাহিত্যকে moral values, maintain social order, create a sense of cultural unity among people এগুলো নিয়ে কথা বললো। হ্যাঁ, Eagleton further argues that English literature was not neutral but deeply ideological. It helped in spreading dominant class values and also supported British imperial ideology by shaping the minds of colonized societies. দেখো এখানে এবার কি বলতেছে, যে ইগলটন আরো দেখায় ইংরেজি সাহিত্য কোনো নিরপেক্ষ বিষয় নয়, এটি শাসক শ্রেণীর মূল্যবোধ ও ব্রিটিশ সাম্রাজ্যবাদের চিন্তাধারা ছাড়ানোর মাধ্যম হিসেবে কাজ করেছে। ওকে, তারপরে বলল দিস রাইজ অফ ইংলিশ ইজ প্রেজেন্টেড অ্যাজ আ হিস্টোরিক্যালি constructed and ideologically driven process rather than a purely aesthetic or academic development. অতএব ইংরেজি সাহিত্যের উত্থান কোনো স্বাভাবিক সাহিত্যের বিকাশ নয়, বরং ক্ষমতা, ইতিহাস এবং ক্ষমতা দ্বারা নির্মিত একটা প্রক্রিয়া। তাহলে আমরা দেখলাম যে রাইজ অফ ইংলিশের ঘটনাটা, যে কিভাবে আসলে ও আমাদের মাঝখানে আসলো, মানুষের সামাজিক রাজনৈতিক আদর্শগত প্রয়োজনে আসলো। সে আসলো, আমরা দেখলাম যে স্টেপ বাই স্টেপ রোমান্টিক পিরিয়ড, নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কেমন ছিল, রোমান্টিকে কেমন ছিল, আবার ভিক্টোরিয়ান এসে কি হলো। মূলত ভিক্টোরিয়ান এজটা মোস্ট ইম্পর্টেন্ট, সেখানে সায়েন্টিফিক প্রোগ্রেস হলো, রিলিজিয়ান এবং সায়েন্সের যে কনস্ট্রাক্ট, এর ফলে যে নৈতিক অধঃপতন, মানুষ যে ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে ফেললো, সেই জায়গাটা লিটারেচার নিয়ে চিরন্তন হিসেবে আমাদের সাথে কি করছে, এখন পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, তো এই ছিল এই আমাদের ক্লাসটা। আমি জানি না কতটুকু দিতে পেরেছি, আমি চেষ্টা করেছি কিছুক্ষণের মধ্যে এটা রেডি করার।
তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কমেন্টস করবা, অনুপ্রাণিত হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মে আল্লাহ ব্লেস ইউ অল।